আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আজকে উপাদান উৎপাদন বিশ্লেষণ অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ক্লাসের মাধ্যমে উপাদান উৎপাদন বিশ্লেষণের অধ্যায়ের প্রায় শতভাগ কমপ্লিট হয়ে যাবে। একদম মনোযোগ সহকারে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। ওকে, শুরুতে আমরা লিখে নিব যে দেওয়া আছে, একটা আমরা দিয়ে নিই যে দেওয়া আছে, একটা পরেই দিই। দেওয়া আছে উপাদান সহগ ম্যাট্রিক্স এ সমান এত, ডি সমান হচ্ছে এত, চূড়ান্ত চাহিদা ভেক্টর ডি সমান হচ্ছে এত। তো আমাদের এক নম্বর বলছে ব্যালেন্স সমীকরণ তৈরি করো। তো আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা দেখে নিব সহগ ম্যাট্রিক্স কত ক্রমের। এখানে সহগ ম্যাট্রিক্স হচ্ছে 3 to 3 ক্রমের। যদি সহগ ম্যাট্রিক্স 3 to 3 ক্রমের হয়, আমি আবার বলি, যদি সহগ ম্যাট্রিক্স 3 to 3 ক্রমের হয় তাহলে আমরা তিনটা শিরোধ ধরে নিব। আর যদি সহগ ম্যাট্রিক্স 2 to 2 ক্রমের হয় তাহলে দুটি শিরোধ ধরে থাকি। তো যেহেতু সহগ ম্যাট্রিক্স 3 to 3 ক্রমের, আমরা তিনটি শিরোধ ধরে নেব। আমরা একটু লিখে নিব যে ধরি তিনটি শিল্প x1 x2 x3। এরপর লিখবো যে আমাদের এক নম্বর হচ্ছে ব্যালেন্স সমীকরণ তৈরি করো। তো ব্যালেন্স সমীকরণ তৈরি কিভাবে করি আমরা? উপাদান সহগ ম্যাট্রিক্স আর চূড়ান্ত চাহিদা ভেক্টরের সমন্বয়ে আমরা ব্যালেন্স সমীকরণ তৈরি করি। আমরা লিখবো যে উপাদান সহগ ম্যাট্রিক্স উপাদান সহগ ম্যাট্রিক্স এবং চূড়ান্ত চাহিদা ভেক্টরকে ব্যালেন্স সমীকরণের রূপ দিই। উপাদান সহগ ম্যাট্রিক্স এবং চূড়ান্ত চাহিদা ভেক্টরকে ব্যালেন্স সমীকরণে রূপ দেই। তো ব্যালেন্স সমীকরণের রূপ দেওয়ার নিয়মটা হচ্ছে তোমাকে শিল্প তিনটা ধরে নিতে হবে, x1 x2 x3। ঠিক আছে, তিনটে শিল্প ধরলাম। এরপরে এখানে যদি সহগ বিবেচনা করো, এটা হচ্ছে x1 x2 এটা হচ্ছে x3। ঠিক আছে, তাহলে আমরা এখন এই সহগের সাথে আমরা চলকগুলো গুণাকারের সাথে লিখে দিব। যেরকম 1x1 প্লাস 0.2x2 3x3, তার সাথে এই চূড়ান্ত চাহিদা ভেক্টর উপাদান চলে আসবে, কত হচ্ছে 80। পরে 1x1 2x2 4x3 60 চলে আসে, 2x2 2x2 1x3 50। ঠিক আছে, প্রত্যেক সহগের সাথে চলক চলে আসবে, x1 x1 x1, এই যে x1 x1 x1, হ্যাঁ, x2 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 এরকম। ওকে, এরপরে যেটা আমরা করব, এখানে বা লিখে চলকগুলো সব বাম পাশে নিয়ে যাবো। এখন যতগুলো চলক আছে সব বাম পাশে নিয়ে যাবো। তো বাম পাশে যদি নিয়ে যাই, x1 minus 0.1 x1 minus 2x2 3x3 সমান 80। তারপর দ্বিতীয়টা সকল চলক, যেহেতু বাম পাশে চলক নিয়ে আসি, x2 minus 0.1 x1 minus 0.2 x2 0.4 x3 60, x3 0.2x, sorry, এখন 0.2x1 0.2x1 0.2x2 1x3 50। বা এখন আমরা চলক বিয়োগ করে নেব, যে চলকগুলো মিলে, যেমন ধরো এখানে x1 আর এখানে x1, হ্যাঁ, এখানে x2 এখানে x2, এগুলো বিয়োগ করে নেব আমরা। তো যদি বিয়োগ করি, এই x1 থেকে 0.1 x1 চলে গেলে থাকে 0.9 x1, 0.9 x1 প্লাসের একটা x1 প্লাসের 0.1 x1 মাইনাসের একটা x1 প্লাসের 0.1 x1 মাইনাসের,
একটা x1 থেকে 0.1x1 চলে গেলে থাকবে 0.9x1 মাইনাস 0.2x2 মাইনাস 0.3x3 80 দ্বিতীয়টা যাও মাইনাস 0.1x1 আমি x1 এর সাথে প্রথম কলামে x1 রাখবো, দ্বিতীয় কলামে x2 রাখবো, তৃতীয় কলামে x3 রাখবো। আর এখানে x2 থেকে 0.2x2 চলে যাবে, তাহলে থাকবে প্লাস 0.8x2 মাইনাস 0.4x3 সমান 60। পরে হচ্ছে মাইনাস 0.2x1 মাইনাস 0.2x2, এখানে একটা x3, এখানে 1x3, তাহলে থাকে 0.9x3 50। এই হচ্ছে তোমার ব্যালেন্স সমীকরণ। তাহলে আমরা এখন লিখতে পারি যে ইহাই নির্ণেয় ব্যালেন্স সমীকরণ। ইহাই নির্ণেয় ব্যালেন্স সমীকরণ। হ্যাঁ, আমরা এবার ব্যালেন্স সমীকরণ নির্ণয় করে নেব। ইহাই নির্ণেয় ব্যালেন্স সমীকরণ। এরপরে আমরা যাব 2 নম্বরে। 2 নম্বরে কি বলছে যে প্রযুক্তি ম্যাট্রিক্স নির্ণয় করো। কি ম্যাট্রিক্স? প্রযুক্তি ম্যাট্রিক্স। তাহলে কাজ করি, আমরা ব্যালেন্স সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। দেখি প্রযুক্তি ম্যাট্রিক্স পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার 2 দিয়ে আমরা লিখব যে প্রাপ্ত ব্যালেন্স সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। ম্যাট্রিক্স আকারে প্রাপ্ত ব্যালেন্স সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। প্রাপ্ত ব্যালেন্স সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। তো আমরা ম্যাট্রিক্স আকারে সাজাবো। তো ম্যাট্রিক্স সাজালে আমরা সহগ নিয়ে নিব। প্রথমে 0.9 মাইনাস 0.2 0.3 0.1 0.8 0.4 minus 0.2 minus 0.2 0.9 আর চলক হচ্ছে x1 x2 x3। আমরা ম্যাট্রিক্স কিভাবে সাজালাম? সহগ নিয়ে। হ্যাঁ, 0.9 x1 সহগ হচ্ছে 0.9, x2 সহগ হচ্ছে -0.2, এভাবে সহগ নিয়ে আমরা সহগ ম্যাট্রিক্স গঠন করলাম। এখানে হচ্ছে চলক ম্যাট্রিক্স আর এই পাশে হচ্ছে ধ্রুবক ম্যাট্রিক্স। ব্যাস, ঠিক আছে। তো প্রযুক্তি ম্যাট্রিক্স কোনটা সেটা আমরা লিখব যে আমরা লিখি নি যে এখানে প্রাপ্ত সহগ ম্যাট্রিক্স হলো প্রযুক্তি ম্যাট্রিক্স। প্রাপ্ত সহগ ম্যাট্রিক্স হলো প্রযুক্তি ম্যাট্রিক্স। প্রাপ্ত সহগ ম্যাট্রিক্স হলো প্রযুক্তি ম্যাট্রিক্স। প্রাপ্ত সহগ ম্যাট্রিক্স, এটা হচ্ছে সহগ ম্যাট্রিক্স। প্রাপ্ত সহগ ম্যাট্রিক্স হলো প্রযুক্তি ম্যাট্রিক্স। অতএব প্রযুক্তি ম্যাট্রিক্স টি দ্বারা প্রকাশ করি আমরা, আর এটার সামনে আমরা i মাইনাস এ লিখতে পারি। ঠিক আছে, আর প্রযুক্তি ম্যাট্রিক্সটা লিখে নিই। প্রযুক্তি ম্যাট্রিক্স হচ্ছে 0.9 minus 0.2 minus 0.3 minus 0.1 0.8 minus 0.4 minus 0.2 minus 0.2 0.9। ব্যাস, এটা হচ্ছে আমার প্রযুক্তি ম্যাট্রিক্স। ব্যাস, আমরা 2 কমপ্লিট করলাম, প্রযুক্তি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। ঠিক আছে, এবার ব্যালেন্স সমীকরণ বের করব, প্রযুক্তি ম্যাট্রিক্সটা পেয়ে গেলাম। এবার যাব 3 নম্বরে।
3 নম্বর কি লিখবো? তিনটি শিল্পের উৎপাদন স্তর নির্ণয় করো। তিনটি শিল্পের উৎপাদন স্তর নির্ণয় করো। তো আমরা একটু লিখবো যে তিনটি শিল্প উৎপাদন স্তর নির্ণয় করার জন্য তিনটি শিল্প উৎপাদন স্তর নির্ণয় করবো আমরা অবশ্যই। তাহলে লিখবো 2 নং হতে প্রাপ্ত ম্যাট্রিক্স, এটা লাগবে আমাদের। হ্যাঁ, 2 নং হতে প্রাপ্ত ম্যাট্রিক্স হলো 0.9। এই যেটা 2 নং থেকে পাইছি আমরা, ঠিক আছে। 0.9 minus 0.2, 0.3 minus 0.1, 0.8, 0.4 minus 0.2, minus 0.2, 0.9। চলকগুলো হচ্ছে x1, x2, x3, 80, 60, 50। প্রাপ্ত ম্যাট্রিক্স আমরা লিখলাম। এবার যেটা করব, এখানে এই অঙ্কটি আমি দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ক্র্যামারের নিয়ম, আর একটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। আমরা এই অঙ্কটা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে করব, ঠিক আছে। আর বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে করলে আমরা এটা যেটা পাইছি, এটা হচ্ছে প্রযুক্তি ম্যাট্রিক্স। আর প্রযুক্তি ম্যাট্রিক্স প্রকাশ করে আমরা i মাইনাস a দ্বারা, এটা t এর সমান। t মানে প্রযুক্তি ম্যাট্রিক্স, আর t হচ্ছে টেকনিক্যাল ম্যাট্রিক্স যেটা, আর t সমান হচ্ছে i মাইনাস a। আর চলক ম্যাট্রিক্সে আমরা x ধরতে পারি, আর ধ্রুবক ম্যাট্রিক্সে আমরা d ধরে নিতে পারি, ঠিক আছে। তো এটাকে ধরলাম হচ্ছে প্রযুক্তি ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে কি চলক ম্যাট্রিক্স, এটা হচ্ছে ধ্রুবক ম্যাট্রিক্স। টি মানে i মাইনাস a বলতে আমরা বুঝি i থেকে যদি a বাদ দিয়ে দিই, যেমন i মাইনাস a যদি লিখি আমরা, i কি, i হচ্ছে একক ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ সব 1 আর বাকিগুলো 0। হ্যাঁ, তাকে কিন্তু বলা হয় একক ম্যাট্রিক্স, যেমন এটা হচ্ছে একক ম্যাট্রিক্স, ঠিক আছে। এই একক ম্যাট্রিক্স থেকে আমি a বাদ দিয়ে দিব। এ হচ্ছে এগুলা 0.1, 0.2, 0.3, 0.1, 0.2, 0.4, 0.2, 0.2, 0.1। এখন কথা হচ্ছে এই 1 থেকে আমি a বাদ দিয়ে দিব। এ হচ্ছে 0.1 থেকে 0.1 বাদ দিলে থাকে 0.9, ওই যে 0.9। 0 থেকে 0.2 বাদ দিলে হয় -0.2, 0 থেকে 0.3 বাদ দিলে হয় -0.3। এই হচ্ছে কাহিনী। অর্থাৎ তুমি i থেকে a বাদ দিলে যা পাবে সেটা হচ্ছে এই সহগ ম্যাট্রিক্স। আর এই সহগ ম্যাট্রিক্স হচ্ছে প্রযুক্তি ম্যাট্রিক্স বা নিউট্রিক ম্যাট্রিক্স বা টেকনিক্যাল ম্যাট্রিক্স আমরা বলতে পারি। বা টি আর এক্স গুণাকারে আছে, টি আর এক্স গুণাকারে আছে, তার সাথে এখানে হচ্ছে ডি, ঠিক আছে। টি আর এক্স গুণাকারে একটা আছে, এখানে আছে ডি। ইচ্ছা করলে তুমি টি না ধরে i মাইনাস এও ধরতে পারো, তোমার ইচ্ছা। টি ধরতে পারো তো i মাইনাস এ ধরতে পারো। বা এক্স সমান, আমি এক্স এর মান বের করলে কিন্তু এই তিনটা মান বের হবে। এক্স মানে হচ্ছে এখানে x1, x2, x3, তার মানে এক্স মান বের করলেই তোমার এখানে x1, x2, x3 বের করা হবে, ডি টি। বা এক্স সমান এটি এর পাওয়ার প্লাস এর 1, উপরে গেলে হবে মাইনাস এর 1, টি ইনভার্স 1 ইনটু ডি, ঠিক আছে। টি ইনভার্স 1 ইনটু ডি, টি মানে হচ্ছে টেকনিক্যাল ম্যাট্রিক্স, তার সাথে কি করব, এটা আমরা গুণ করে দেব। তাহলে টি এর বিপরীত ম্যাট্রিক্স বের করব আমরা, এই যে টি এর বিপরীত ম্যাট্রিক্স বের করব এবং তার সাথে ডি গুণ করে দিব, তাহলে কিন্তু সমাধান পেয়ে যাব আমরা। তাহলে টি ইনভার্স 1 মানে বিপরীত ম্যাট্রিক্স। তো বিপরীত ম্যাট্রিক্সের ধাপ কিন্তু হচ্ছে তোমার প্রথম নির্ণায়ক, পরে হচ্ছে অ্যাডজয়েন্ট, কোফ্যাক্টর, পরে হচ্ছে অ্যাডজয়েন্ট, পরে হচ্ছে সূত্রের মান প্রয়োগ। টোটাল 4টা ধাপ। কি বলছি, প্রথমে নির্ণায়ক, পরে হচ্ছে কোফ্যাক্টর, পরে হচ্ছে অ্যাডজয়েন্ট, পরে হচ্ছে সূত্রে মান প্রয়োগ। তার আগে আমি বলে রাখি, এই ক্লাস করার আগে অবশ্যই তোমাকে ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা থাকতে হবে। তুমি ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা শিখে তারপরে অঙ্ক করো। তাহলে আমরা একটু লিখবো এ ইনভার্স 1 নির্ণয় প্রক্রিয়া। টি ইনভার্স 1 নির্ণয় প্রক্রিয়া, টি ইনভার্স 1 নির্ণয় প্রক্রিয়া। প্রথমে কি করবো, নির্ণয় করে নিব আমরা টি এর। তো যদি আমরা লিখি 0.9, -0.2, -0.3, -0.1, 0.8,
0.4 -0.2 -0.2 0.9 ঠিক আছে। তো এবার নির্ণায়ক করো তোমরা, ঠিক আছে। আমরা নির্ণয় করে নিব। নির্ণায়ক হচ্ছে অবশ্যই ম্যাট্রিক্সের ধারণা থাকলে তোমাদের জন্য সুবিধা হয়, তা নাহলে কষ্ট হবে তোমাদের। এখানে হচ্ছে চিহ্ন দ্বারা আমরা একটু গুণ করে নিব। নির্ণায়কের নিয়ম অনুসারে এখানে প্লাস চিহ্ন দ্বারা গুণ হবে, মাইনাস দ্বারা গুণ হবে, আবার প্লাস দিয়ে গুণ হবে। অর্থাৎ এখন প্রথম সারির যে উপাদান আছে 0.9, এই 0.9 নিবা, 0.9 ধরবা, ধরার পরে এই 0.9 এর অনুযোগী ম্যাট্রিক্স গঠন করবা, নির্ণয় গঠন করবা। এই 9 এর বিপরীতে সারি কলাম বাদ দিয়ে দিবা, এই কলাম বাদ, এই সারি বাদ। যদি সারি কলাম বাদ দাও তাহলে এখানে থাকতেছে 0.8, 0.4 মাইনাস 0.2, 0.9, ঠিক আছে। 0.8, হ্যাঁ 0.9, 0.9, 0.9 বিপরীতে সারি বাদ, কলাম বাদ। সারি কলাম বাদ দিলে 22, এই যে সারি বাদ, উপরে সারি বাদ, এই কলাম বাদ। সারি কলাম বাদ দিলে আমার এই চারটা নিয়ে একটা নির্ণয় গঠিত হয়েছে। এখানে প্রথমে প্লাস, এরপরে মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস গুণ করবো, তো মাইনাস হচ্ছে প্লাস, প্লাসের হচ্ছে 0.2, তো প্লাসের 0.2 হবে। এখন এই 2 এর বিপরীতে সারি কলাম বাদ, এই যে 2, এই 2 এর বিপরীতে সারি বাদ, প্রথম সারি বাদ, এই কলামটা বাদ দিব, এই যে কলামটা বাদ, এই কলামটা বাদ, উপরে সারি বাদ, এই কলামটা মাঝখানে কলামটা বাদ, উপরে সারিটা বাদ। তাহলে থাকে কত? -0.1, -0.4, -0.2, 0.9। ওকে, আমি এটা একটু করে লিখে নিই, কাজে লাগবে। এক সমান যেটা পাইছি, এক সমান কি পাইছি, t−1 × d, এটা পরবর্তী কাজে লাগবে। তাহলে প্লাস মাইনাস আবার প্লাস, তো প্লাস মাইনাস, এই 0.3 এর বিপরীতে সারি কলাম বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, সারি বাদ, কলাম বাদ, কি থাকবে? 0.1, 0.8, 0.2, 0.2, প্লাস প্লাস, আবার হচ্ছে মাইনাস। ওকে, এইবার যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার একদম ক্যালকুলেটর করে ফেলবো, তাহলে সহজ হবে। এটা হচ্ছে, এটাকে বলা হয় তোমার প্রধান কর্ণ। প্রথম যে উপাদান থাকে এটা বলা হয় প্রধান কর্ণ। তো প্রধান কর্ণ গুণ করবা 0.8 × 0.9, আর মাইনাস দিবা, মাইনাস দিয়ে দ্বিতীয় কর্ণ গুণ করবা। এটা হচ্ছে নিয়ম, যে মাইনাস দিলে নিয়মের মাইনাস, মাইনাস নিয়মের মাইনাস দিলাম। এরপর আবার এখানে মাইনাস, এখানে অবশ্যই দিতে হবে, তো মাইনাসের 0.4 × মাইনাসের 0.2, ঠিক আছে, 0.64 প্লাস 0.2, হ্যাঁ এখানে গুণ করো। এখানে হচ্ছে মাইনাসের 0.1 × 0.9, নিয়মের মাইনাস, মাইনাসের 0.4 × মাইনাসের 0.2, মাইনাসের 17, মাইনাসের 0.1 × 0.9, নিয়মের মাইনাস, মাইনাসের 0.4 × 0.2, মাইনাস 0.3 গুণ করবা, মাইনাসের 0.1 × মাইনাসের 0.2, নিয়মের মাইনাস, 0.8 × মাইনাসের 0.2, 0.18। এবার তুমি গুণ করে হিসেব করো, 0.9 × 0.64, 0.9 × 0.64 যোগ 0.2 × মাইনাসের 0.17 মাইনাস 0.3 × 0.18, 0.488। একটু আবার দেখি, 0.9 × 0.64 প্লাস 0.2 × -0.17 মাইনাস 3 × 180। ওকে, এটা হচ্ছে নির্ণায়ক। হ্যাঁ, তো আমরা নির্ণয় পেয়ে গেলাম, নির্ণায়কের অ্যান্সার এখন রাখি, কাজে লাগবে। নির্ণায়ক 0.488, ব্যাস। তো প্রথম ধাপ শেষ হলো নির্ণায়ক। এবার বের করবো, নির্ণায়কের পর বের করবো কি? কোফ্যাক্টর। তো নির্ণায়কের পর বের করবো আমরা কোফ্যাক্টর। একটু লিখে নিই, কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ A
টি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ টি। ওকে, এখানে টোটাল 9টা উপাদান আছে। হ্যাঁ, সহগ ম্যাট্রিক্সে 9টা উপাদান আছে। এই 9টা উপাদানের বিপরীতে আমি 9টা ম্যাট্রিক্স পাবো। 9টা উপাদান বিপরীতে 9টা ম্যাট্রিক্স পাবো। 9টা ম্যাট্রিক্স নিয়ে আমরা কোফ্যাক্টর গঠন করবো। 0.9 ধরবো, 0.9 এর ভিতর সারিবাদ কলামবাদ। 0.9 সারিবাদ কলামবাদের কথা থাকে 0.8 minus 0.4 minus 0.2 0.9। এরপর মাইনাস 0.2 ধরবো, 0.2 সারিবাদ কলামবাদ। 0.2 ধরবো সারিবাদ কলামবাদ, কি থাকে মাইনাস 0.1 minus 0.4 minus 0.2 0.9। এরপরে মাইনাস 3 ধরবো, সারিবাদ কলামবাদ, minus 0.8 1 0.8 0.2 0.2। এরপরে মাইনাস 0.1 ধরবো, 0.1 ধরছি সারিবাদ কলামবাদ, মাইনাস 0.1 সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ। যদি কলামবাদ দেই 0.2 0.3, 0.1 এর বিপরীতে কিন্তু, হ্যাঁ, সারিবাদ কলামবাদ, তাহলে থাকে এখানে মাইনাস 0.2 0.9। হ্যাঁ, এরপরে 0.8 ধরবো, 0.8 এর বিপরীতে সারিবাদ কলামবাদ, 0.8 এর বিপরীতে সারিবাদ কলামবাদ, সারি কলামবাদ দিলে 0.9 minus 0.3 0.2 0.9। সারিবাদ দিলাম কলামবাদ দিলাম। এরপরে এখানে মাইনাস 4 ধরো, মাইনাস 0.4 যদি ধরি সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, তাহলে 0.9 minus 0.2 minus 0.2 0.2। ঠিক আছে, ওকে। এরপরে যাও, এখানে মাইনাস 0.2 ধরবো, মাইনাস 0.2 ধরবো সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, minus 0.2 minus 0.3 0.8 minus 0.4। এরপরে মাইনাস 0.2 ধরবো, মাইনাস 0.2 ধরবো সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, সারি কলামবাদ দিলে 0.9 minus 0.3 minus 0.1 0.4। আবার 0.9 ধরবো, 0.9 এর ভিতরে সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, সারিবাদ কলামবাদ, 0.9 0.2 minus 0.1 0.8। ঠিক আছে, এইভাবে আমরা কোফ্যাক্টর করে নিব, আর আমরা মিলাই নিব যে মিলছে কিনা প্রথম সারির সাথে শেষ সারি। 0.8 minus 0.4 0.1 0.4 0.1 0.4 0.4 0.1 0.8। ঠিক আছে, মিলে গেছে। minus 0.2 0.9 0.2 0.9 minus 0.2 0.9 0.2 0.9 minus 0.2 0.2 0.9। হ্যাঁ, এভাবে আমরা মিলাই নিব মিলছে কিনা। যেহেতু লম্বা অঙ্ক এখানে বললে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এরপরে তোমাদের কাজ হচ্ছে প্লাস মাইনাস দেওয়া, প্লাস মাইনাস, প্রথমে প্লাস দিয়ে শুরু করবো, এখানে প্লাস, এরপরে যেদিকে যাও একটা মাইনাস দিয়ে যাবা, মাইনাস প্লাস, প্লাস আবার মাইনাস, পরে আবার প্লাস, আবার মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এইভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তুমি যদি চাও যে আমি এইভাবে না এইভাবে দিব, হ্যাঁ, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে মাইনাস দ্বারা কিন্তু আমরা এটা থেকে ভিউ বোঝাচ্ছি না, হ্যাঁ, অর্থাৎ এই ম্যাট্রিক্সের আগে এই নির্ণায়কের আগে মাইনাস, এই নির্ণায়কের আগে প্লাস, এটা সেটা কিন্তু বিয়োগ না। ওকে, তো কোফ্যাক্টর করতেছি, এখন ইকুয়াল টু দিয়ে নিব, কি পাই দেখো কোফ্যাক্টর, এখন আমরা নির্ণয় করে নিব। ঠিক আছে, এটা নির্ণয় করলে কোফ্যাক্টর পেয়ে যাবো। ক্যালকুলেটর নাও, একদম ক্যালকুলেটর সুন্দর করে নিবা। 0.8 ইন্টু 0.9, নিয়মের মাইনাস, একটা নিয়মের মাইনাস, প্রধান কোণ এটা প্রধান কোণ আগে গুণ করবো, আর দ্বিতীয় কোণ গুণ করার আগে নিয়ম একটা মাইনাস দিব। 0.8 ইন্টু 0.9, নিয়মের একটা মাইনাস দিচ্ছি, দিলাম মাইনাসের 0.4 ইন্টু 0.2 মাইনাসের 0.2, তাহলে 0.64।
এরপরে এখানে একটা মাইনাস আছে, কিন্তু মাইনাস একটা ব্র্যাকেট দিয়ে নিব, মাইনাস যেহেতু ব্র্যাকেট, মাইনাস যেহেতু ব্র্যাকেট, তো মাইনাসের 0.1 ইন্টু 0.9 নিয়মের মাইনাস, মাইনাসের 0.4 ইন্টু মাইনাসের 0.2 ব্র্যাকেট ক্লোজ 0.17। তারপর এখানে দেখো মাইনাসের 0.1 ইন্টু মাইনাসের 0.2 নিয়মের মাইনাস, মাইনাসের 0.8 ইন্টু মাইনাসের 0.2। আবার একটু দেখি, মাইনাসের 0.1 ইন্টু মাইনাসের 0.2 নিয়মের মাইনাস, 0.8 ইন্টু মাইনাসের 0.2 0.18। হ্যাঁ, এবার এখানে আসো, যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিবা, মাইনাস ব্র্যাকেট মাইনাস 0.2 ইন্টু 0.9 নিয়মের মাইনাস, মাইনাসের 0.3 ইন্টু মাইনাসের 0.2 0.4। এখানে 0.9 ইন্টু 0.9 নিয়মের মাইনাস, মাইনাসের 0.3 ইন্টু মাইনাসের 0.2 0.75 0.75। এবার এখানে দাও 0.9 ইন্টু মাইনাসের 0.2 নিয়মের মাইনাস, মাইনাসের 0.2 ইন্টু মাইনাসের 0.2 মাইনাস 0.22। অবশ্যই মাইনাস আগে কোনো ব্র্যাকেট দিয়ে নিবা, হ্যাঁ, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে নিবা। এখানে মাইনাস 0.2 ইন্টু মাইনাস 0.4 নিয়মের মাইনাস, মাইনাসের 0.3 ইন্টু 0.8 0.32 0.32। তারপর এখানে মাইনাস ব্র্যাকেট 0.9 ইন্টু মাইনাসের 0.4 0.9 ইন্টু মাইনাসের 0.4 নিয়মের মাইনাস, মাইনাসের 0.3 ইন্টু মাইনাসের 0.1 0.39 তারপর এখানে 0.9 ইন্টু 0.8 নিয়মের মাইনাস, মাইনাসের 0.2 ইন্টু মাইনাসের 0.1 0.70। এই হচ্ছে তোমার কোফ্যাক্টর। তো আমরা কোফ্যাক্টর বের করলাম। কোফ্যাক্টরের পরে এবার আমরা করবো অ্যাডজেন্ট। কোফ্যাক্টর মানে হচ্ছে সহগুণক। আমরা এখন কি ম্যাট্রিক্স বের করলাম? সহগুণক। এবার বের করবো সংযুক্ত ম্যাট্রিক্স অর্থাৎ অ্যাডজেন্ট ম্যাট্রিক্স। লিখে নিব যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ টি। অ্যাডজেন্ট, আর অ্যাডজেন্ট হচ্ছে কোফ্যাক্টরের রূপান্তরিত ম্যাট্রিক্সকে আমরা অ্যাডজেন্ট বলতে পারি। কোফ্যাক্টরের রূপান্তরিত ম্যাট্রিক্স কি? এখন রূপান্তরিত ম্যাট্রিক্স কি? কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। তাহলে এটা রূপান্তরিত ম্যাট্রিক্স। কি করব? প্রথম কলাম হয়ে যাবে প্রথম সারি, প্রথম কলাম প্রথম সারি, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি, তৃতীয় কলাম তৃতীয় সারি, প্রথম কলাম প্রথম সারি, দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি, তৃতীয় কলাম তৃতীয় সারি। ব্যাস, আমরা অ্যাডজেন্ট পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার সূত্রে আমরা মান বসিয়ে দিব। সূত্র কি? বিপরীত ম্যাট্রিক্স। এই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সূত্র। অতএব টি ইনভার্স 1 সমান হচ্ছে এখন হচ্ছে 1/10 নিয়ে নেয়া, আর এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ টি। ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ টি 1/10 নিয়ে নেয়, টি এর নির্ণায়ক হচ্ছে 0.488 টি এর নির্ণায়ক। আর এখানে আমরা অ্যাডজয়েন্টটা বসাবো। অ্যাডজয়েন্ট কত? 0.64 0.24 0.32 0.17 0.75 0.39 0.18 0.22 0.70। ঠিক আছে, এই হচ্ছে টি ইনভার্স 1 এর মান। আমি টি ইনভার্স অটো বের করতে পারলাম। ঠিক আছে, ওকে।
এইবার যেটা করব, ঠিক আছে, টি ইনভার্স ওয়ানটা বের করছি। এখন হচ্ছে এই যে এক্স আমি বের করবো কিভাবে, এক্স বের করলে কিন্তু এক্স ওয়ান এক্স থ্রি বেরিয়ে যাবে, আর এক্স বের করলে হচ্ছে টি ইনভার্স ওয়ান ইন্টু ডি। তাহলে টি ইনভার্স ওয়ান বের করবো, আর টি ইনভার্স ওয়ানের সাথে ডি গুণ করবো, তাহলে এক্স বেরিয়ে যাবে। অতএব এক্স সমান টি ইনভার্স ওয়ান ইন্টু ডি। তাহলে টি ইনভার্স ওয়ান কি হচ্ছে 1/488, আর ডি ডি হচ্ছে এখানে কত 80 60 50, 80 60 50, এই হচ্ছে তোমার ডি 0.488। এখন যে কাজটা করব সেটা হচ্ছে গুণ করে নিব, ঠিক আছে, এই দুটো ম্যাট্রিক্স গুণাকার আছে, আমরা একটু গুণ করে নিব। তাহলে গুণ করতেছি 0.64 ইন্টু 80, 51.2 যোগ 0.24 ইন্টু 60, 14.4 যোগ 16, এখানে 16 হবে, ঠিক আছে। 0.32 ইন্টু 50, 16, পরে 0.17 ইন্টু 80, 13.6 যোগ 0.75 ইন্টু 60, 45, তারপরে 39 ইন্টু 0.39 ইন্টু 50, 19.5, 18 ইন্টু 0.18 ইন্টু 18 ইন্টু 80, 14.4 যোগ 0.22 ইন্টু 60, 13.2, 0.70, 35। ঠিক আছে, এবার যোগ করো। যোগ করো 51.2, 14.4, 16, 81.6, 13.6, 45, 19.5, 78, 14.4, 13.2, 35, 62.6। এখন ভাগ করবা, 61.6 কে ভাগ করবো 0.488, 167.21, 78.1 ভাগ করবো 0.488, 160.04, আর 62.6 ভাগ করবো 0.488 দিয়ে, 128.28। ওকে, আমরা তিনটা মান পেয়ে গেলাম। এখন আমরা লিখে দেব, অতএব শিল্প উৎপাদন স্তর, অতএব শিল্প তিনটির উৎপাদন স্তর, শিল্প তিনটির উৎপাদন স্তর x1 167.21, x2 160.04, x3 128.28। এর হচ্ছে শিল্প তিনটির উৎপাদন স্তর, এটা হচ্ছে একক।
ওকে, এভাবে আমরা তিনটে শিল্পের উত্তম স্তর বের করে নিব। এরপরে বলছে 4 নাম্বার, চারে কি বলছে? চারে বলছে যে প্রাথমিক উপকরণের চাহিদা এত এত হলে মোট চাহিদা নির্ণয় করো, শ্রমের মোট চাহিদা নির্ণয় করো। তাহলে লিখবো যে দেওয়া আছে প্রাথমিক উপকরণের চাহিদা যথাক্রমে 4 নাম্বার দেওয়া আছে প্রাথমিক উপকরণের দেওয়া আছে প্রাথমিক উপকরণের চাহিদা যথাক্রমে A01 সমান হচ্ছে 0.2, A02 সমান হচ্ছে 0.1, A03 0.4। দেওয়া আছে প্রাথমিক উপকরণের চাহিদা A01 সমান 0.2, A02 হচ্ছে 0.1, A03 হচ্ছে 0.4। ওকে, তো মোট চাহিদা নির্ণয় করতে বলছে। অতএব উপকরণ প্রাথমিক উপকরণের মোট চাহিদা, প্রাথমিক উপকরণের মোট চাহিদা, অতএব প্রাথমিক উপকরণের মোট চাহিদা, মোট চাহিদাকে প্রকাশ করি আমরা x নট দ্বারা। N01 x1, N02 x2, N03 x3, N01 x1, N02 x2, N03 x3। তাহলে N01 কত 0.2 into x1, N02 into x1 কত মান বসাই দিই, একদম মান বসাই দিই। x1 হচ্ছে 167.21, তারপর N02 0.1 into 160.04 যোগ 0.4 into 128.28। ব্যাস, এবার আমরা গুণ করে দেখব কত আসে। ওকে, যদি গুণ করি 0.2 into 167.21 যোগ 0.1 into 160.04 যোগ 0.4 into 128.28, 100.6676। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে প্রাথমিক উপকরণের মোট চাহিদা। এরপরে বলছে আমাদের যদি অর্থনীতির যদি 150 একক উপাদান বিদ্যমান থাকে তাহলে উপরে বর্ণিত চূড়ান্ত চাহিদা অর্জন সম্ভব কি? এই প্রশ্ন আমরা করছি। তাহলে 5 নম্বরে যাও। হ্যাঁ 5, এটা লাগবে না, মুছে দিই। 5 বলছে অর্থনীতিতে যদি 150 একক উপাদান বিদ্যমান, অর্থাৎ অর্থনীতির শ্রমিক দর আছে 150, বাজারে শ্রমিক আছে 150 আর তোমার দরকার হচ্ছে 100.67, তাহলে অবশ্যই তুমি তোমার চাহিদা মেটাইতে পারবা, কারণ বাজার বেশি আছে। বাজারে আছে 150, তোমার আছে, তোমার লাগে 100, তাহলে অবশ্যই মেটাতে পারবা। কিন্তু বাজার যদি কম থাকতো, ধরো 70, তোমার লাগে 100, তাহলে মেটাতে পারতা না। আমরা লিখে নেব যে অর্থনীতিতে যদি 150 একক উপাদান বিদ্যমান থাকে তাহলে উপরে বর্ণিত চূড়ান্ত চাহিদা অর্জন সম্ভব। অর্থনীতি যদি 150 একক উপাদান বিদ্যমান থাকে তাহলে উপরে বর্ণিত চূড়ান্ত চাহিদা সম্ভব, কারণ এক্ষেত্রে প্রয়োজনীয় মোট চাহিদা 100.676 একক।
অর্থনীতি যদি 150 একক উপাদান বিদ্যমান থাকে তাহলে উপর বর্ণিত চূড়ান্ত চাহিদা হচ্ছে সম্ভব, কারণ এক্ষেত্রে প্রয়োজনীয় মোট চাহিদা হচ্ছে 100.76 একক। ওকে, এগুলো 5। এরপরে যাবো আমরা 6 নম্বরে। 6 খুব ইম্পর্টেন্ট, কিন্তু 6 যে বিষয়টা, এই কটার অর্থনীতি ব্যাখ্যা দিতে হবে। পয়েন্ট 3 এর অর্থনৈতিক ব্যাখ্যা। পয়েন্ট 3 এর অর্থনৈতিক ব্যাখ্যা। পয়েন্ট 3 এর অর্থনৈতিক ব্যাখ্যা বলতে কি বুঝি? একটা জিনিস মনে রাখো, মাথায় একটু গেঁথে নাও, যে শাড়িগুলো ক্রয় করে কলামের কাছ থেকে। এটা হচ্ছে তোমাদের সহজে মনে রাখার জন্য আমরা লিখে দাও, শাড়িগুলো ক্রয় করে কলমের কাছ থেকে। এটা খেয়াল রাখবে, হ্যাঁ, এটা নোট। শাড়িগুলো ক্রয় করে কলমের কাছ থেকে, শাড়িগুলো ক্রয় করে কলমের কাছ থেকে। এখানে যে উপাদান সহগ ম্যাট্রিক্স আছে, এটার এদিক থেকে বিবেচনা করলে এটা x1 x2 x3, এদিক থেকে x1 x2 x3। তো শাড়িগুলো ক্রয় করে কলামের কাছ থেকে। এই যে প্রথম শাড়ি ক্রয় করবে কলামের কাছ থেকে, হ্যাঁ, দ্বিতীয় শাড়ি ক্রয় করবে কলমের কাছে, তৃতীয় শাড়ি ক্রয় করবে কলমের কাছ থেকে, অর্থাৎ শাড়িগুলো ক্রয় করবে কলমের কাছ থেকে। এটা মাথায় ঢোকাও, শাড়িগুলো ক্রয় করবে কলমের কাছ থেকে। তাহলে 0.3 কোন শাড়িতে আছে? 0.3 তোমার তৃতীয় শাড়িতে আছে। আমরা লিখবো 0.3 উপাদানটি প্রথম সারির তৃতীয় কলামে রয়েছে। উপাদানটি প্রথম সারিতে, প্রথম সারি তৃতীয় কলামে রয়েছে। তো প্রথম সারিতে যেহেতু রয়েছে, তাহলে শাড়ি ক্রয় করে, তাহলে প্রথম শাড়ি ক্রয় করবে, আমরা লিখবো রয়েছে, অর্থাৎ বা এক্ষেত্রে শাড়ি যদি ক্রয় করে, দীর্ঘঞ্চি প্রথম সারিতে আছে, অর্থাৎ 1 নং শিল্প, 1 নং শিল্প শাড়ি যদি ক্রয় করে, তাহলে কয় নং শিল্প ক্রয় করবে? 1 নং শিল্প ক্রয় করবে। কার কাছ থেকে? 3 নং শিল্পের কাছ থেকে। কলমের কাছে ক্রয় করবে। কোন কলমে আছে? তৃতীয় কলমের আছে। তাহলে 1 নং শিল্প 1 একক দ্রব্য তৈরির জন্য 3 নং শিল্পের কাছ থেকে 0.30 পরিমাণ উপকরণ ক্রয় করে। আবার বলি, 0.3 উপাদানটি প্রথম সারির তৃতীয় কলামে রয়েছে, অর্থাৎ যেহেতু প্রথম সারিতে রয়েছে, তাহলে 1 নং শিল্প ক্রয় করবে, অর্থাৎ এক্ষেত্রে 1 নং শিল্প 1 একক দ্রব্য তৈরির জন্য, কত একক? সবসময় রাখবে একক দ্রব্য তৈরির জন্য 3 নং শিল্পের কাছ থেকে 0.3 পরিমাণ উপকরণ ক্রয় করে। যদি এখানে 0.4 এর ব্যাখ্যা দিত, ঠিক সেম 4 এর ব্যাখ্যা আছে, তো হ্যাঁ আছে। এটা গেল 0.3 এর ব্যাখ্যা। পরে 0.4 আমি এখানে দিয়ে দিচ্ছি, 0.4 এর অর্থনৈতিক ব্যাখ্যা লিখবো। 0.4 উপাদানটি প্রথম সারি না, 0.4 দ্বিতীয় সারির। 0.4 উপাদানটি দ্বিতীয় সারির তৃতীয় কলামে রয়েছে। এক্ষেত্রে দ্বিতীয় সারি যেহেতু আছে, তাহলে 2 নং শিল্প একক দ্রব্য তৈরি করার জন্য 3 নং শিল্পের কাছ থেকে 0.4 পরিমাণ উপকরণ ক্রয় করে। ব্যাস, এইভাবে আমরা ব্যাখ্যা দিব। 0.4 উপাদানটি দ্বিতীয় সারির তৃতীয় কলামে রয়েছে, অর্থাৎ 2 নং শিল্প একক দ্রব্য তৈরি করার জন্য 3 নং শিল্পের কাছ থেকে 0.4 পরিমাণ উপকরণ ক্রয় করে। ওকে, এটা গেল। এরপরে হচ্ছে এটা, সরি, এটা 0.80 না, এটা হবে 80 আর 60 বল হয়েছে, 80 আর 60। তাহলে আমরা ব্যাখ্যা দিব 80 এর অর্থনৈতিক ব্যাখ্যা। এইটির অর্থ কি? এটা চাহিদা ভেক্টর প্রথম সারিতে রয়েছে, আমরা লিখবো
এইটি উপাদানটি চাহিদা ভেক্টরের প্রথম সারিতে রয়েছে। এইটি উপাদানটি চাহিদা ভেক্টরের প্রথম সারিতে রয়েছে। এক্ষেত্রে প্রথম শিল্পের চূড়ান্ত চাহিদা 80 একক। ঠিক আছে, বা 1 টন শিল্প লিখতে পারি আমরা, প্রথম শিল্প বা 1 টন শিল্পের। এইটি উপাদানটি চাহিদা ভেক্টর প্রথম সারিতে রয়েছে। কোন সারিতে? প্রথম সারিতে। এইটি উপাদানটি চাহিদা ভেক্টর প্রথম সারিতে রয়েছে। এক্ষেত্রে 1 টন শিল্প চূড়ান্ত চাহিদা 80 একক। তো 60 এর অর্থ ব্যাখ্যা কি? এই যে 60, আমরা লিখব 60 উপাদানটি চাহিদা ভেক্টরের দ্বিতীয় সারিতে রয়েছে। এক্ষেত্রে 2 নং শিল্পের চূড়ান্ত চাহিদা হচ্ছে 60 একক। ব্যাস, যদি 50 এর ব্যাখ্যা করা ঠিক সেম, তৃতীয় সারি রয়েছে, অর্থাৎ 3 নং শিল্পের চূড়ান্ত চাহিদা হচ্ছে 50 একক। ব্যাস, আমরা 6 কমপ্লিট করলাম। এরপরে যাব 7-এ। 7 প্রথম সারি এবং তৃতীয় কলামের অর্থনীতি ব্যাখ্যা দেব। আমরা লিখব প্রথম সারির অর্থনৈতিক ব্যাখ্যা। আমরা শুরুতে লিখব যে প্রথম সারির উপাদানগুলো হলো, প্রথম সারির উপাদানগুলো হলো 0.1, 0.2 এবং 0.3। প্রথম সারি উপাদানগুলো হলো 0.1, 0.2 এবং 0.3। এগুলোর অর্থনীতি ব্যাখ্যা দিবে একে একে। আমরা লিখব 0.1 উপাদানটি কোন অনুপাদান কোথায় আছে? প্রথম সারিতে। উপাদানটি প্রথম সারির প্রথম কলামে রয়েছে। প্রথম কলামে রয়েছে। 0.1 উপাদানটি প্রথম সারির প্রথম কলামে রয়েছে। অর্থাৎ 0.1 উপাদানটি প্রথম সারির প্রথম কলামে রয়েছে। অর্থাৎ এক সারি যেহেতু ক্রয় করবে, তাহলে প্রথম সারিতে আছে মানে 1 নং শিল্প ক্রয় করবে। অর্থাৎ 1 নং শিল্প 1 একক দ্রব্য তৈরির জন্য কোন কলামে আছে? প্রথম কলামে আছে। মানে 1 নং শিল্পের কাছ থেকে 1 নং শিল্পের কাছ থেকে 1 পরিমাণ উপকরণ ক্রয় করবে। তোমরা কিন্তু ভাইবো না যে স্যার কি বলেন 1 নং শিল্পের কাছ থেকে ক্রয় করে। হ্যাঁ, যদি সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের তুলা গাছ থাকে, তাহলে সে নিজে তুলা ব্যবহার করবে, ওই ক্ষেত্রে অবশ্যই তুলার মূল্যটা সে ধরবে। ওকে, তাহলে 0.1 এর ব্যাখ্যা দিলা, এইভাবে 0.2 এর ব্যাখ্যা দিবা। কি লিখব আমরা? 0.2 উপাদানটি প্রথম সারি কিন্তু প্রথম সারি দ্বিতীয় কলামে রয়েছে। অর্থাৎ 1 নং শিল্প একক দ্রব্য তৈরি করার জন্য 2 নং শিল্পের কাছ থেকে 0.2 পরিমাণ উপকরণ ক্রয় করবে। ঠিক আছে, এইভাবে আমরা 0.3 এর ব্যাখ্যাটা দিয়ে দিব। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। অসংখ্য ধন্যবাদ তোমাদের ক্লাসটা করার জন্য। আমার কাজ যদি ভালো লাগে, তোমাদের বন্ধু বান্ধব সবাই অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।